হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখুন সকাল কিন্তু এখন ৮টা মতন বেজে গেছে। চারিদিকের কুয়াশাটা দেখে এরকম মনে হচ্ছে যে সবে সকাল হলো। তো যাই হোক, আজকে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে একদম সকাল থেকেই। আর এখন এতটা বেলা হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি কোথায় জানেন? এখন যাচ্ছি গাছ থেকে একদম টাটকা টাটকা কারি পাতা তোলার জন্য। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ, খিদে তো পেয়েই যাবে। তাই ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্টে একটু রাখবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য আমি যে চলে এসেছি গাছ থেকে দুটো কারি পাতা নিয়ে যাচ্ছি। আর চারিদিকে কেমন কুয়াশা পড়েছে সেটাই গিয়ে আপনাদের একটু দেখিয়ে নিলাম। তো দেখুন একদম ধোয়া ধোয়া পেছনে চারিদিকে, মানে বেশ ভালো লাগছে। এত কুয়াশা পড়েছে কিন্তু শীতটা অনেকটাই কম। তো সোয়েটার টোয়েটার কোনো কিছুই লাগেনি। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। আর এর আগে তো বলেছি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাওতে সবার প্রথম সাদা তেল গরম করে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়নে। তো ফোড়নটা যখন একটু ফুটে উঠলো তখন দিয়ে দিলাম এই যে ডুমুডুমু করে কেটে রাখা আলু। ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর একটু লবণও দিয়ে দিয়েছি যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দর গলে উঠেছে। তো এই মতো সময়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি। এখন যেহেতু শীতকাল, মটরশুঁটি তো এখন প্রতিটা ঘরেই রয়েছে, সেই জন্য একটু দিয়ে দিলাম। তো একই সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, এতে করে মানে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে। তো যাই হোক, এবারে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর সমস্ত কিছু কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। মানে পেঁয়াজ, আলু, মটরশুঁটি সবটাই বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি বাদাম আর দিয়ে দিলাম একটুখানি কিশমিশ। তো এই দুটোকে না আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি। তো একই সঙ্গে এবার দিয়ে দিলাম কারি পাতা। তো আগে কারি পাতা দেওয়া যেত, কিন্তু আলু আর পেঁয়াজ ভাজতে গেলে কারি পাতাটা না বেশি পুড়ে যেত, সেই জন্য একটু পরেই দিলাম। তো এবার এই সমস্ত কিছু নেড়ে চেড়ে আরও একটু সময় ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তো যেহেতু বাচ্চা খাবে সেই জন্য কিন্তু আমি একদম অল্প করে দিয়েছি, আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন। তো এবার একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, কারণ পোলাওর তো একটুখানি হলুদ হলুদ কালার হয়। তো পোলাওর মানে কালারটার জন্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো আজকে না একটা ডিম আমি দিচ্ছি। অন্যান্য দিন যখন করি তখন কিন্তু ডিমটা আমি সাধারণত দিই না, কিন্তু আজকে ভাবলাম যে না, একটা ডিম দিয়ে করি, এতে একটু টেস্টটা বেশ ভালো আসবে। তো সবজিগুলো না একটু সাইডে সরিয়ে রেখে তারপর কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে, তো ডিমটাকে এই যে দেখুন ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। তো এইবারে সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন, আবার আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন। তো যাই হোক, সমস্ত কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে আর সব কিছু বেশ সুন্দর নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। তো এইবারে দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা চিড়ে। সরি, ভিজিয়ে রাখা না, চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম, মানে জলটা ঝরিয়ে। আর এতে করেই কিন্তু মানে যে জল ছিল সেই জলেই চিড়েগুলো না ফুলে একদম দেখুন ঝুরঝুরে হয়েছে আর একদম ভাতের মতন হয়ে গেছে। আপনারা যদি জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চিড়েটা একদম গলে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য মানে চিড়েটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে একটুখানি রেখে দিলেই এতে করেই চিড়েগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে যায়। আর চিড়ের পোলাও বানানোর জন্য চিড়েটা অবশ্যই কিন্তু ঝুরঝুরেই ভালো হয়। তো তারপরে একটুখানি নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে, মানে সমস্ত মশলাপাতি চিড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম একটা চামচ ভর্তি করে ঘি। তো ঘিটা একটু পরে দিলেও হতো, যেহেতু আমি একটু আগে দিচ্ছি, কারণ আগে দিলে না এই ঘিয়ের ভেতরে চিড়েটা বেশ সময় ধরে একটু ভেজে নেব। তো আপনারা চাইলে শুধু নামানোর আগেও কিন্তু ঘি দিতে পারেন। তো আমি মানে ঘিটা একটু আগেই দিয়ে দিয়েছি, তারপরে দেখুন ভেজে নিয়েছি সমস্তটা। আর এখানে কিন্তু অনেকটা সময় ভাজার ফলে এখানে আমার চিড়ের পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে একদম রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমি আর দিচ্ছি না। তো তারপর একটু সময় ঢাকা রেখে এই যে আমি সার্ভ করে দিয়েছি আমার সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে না মানে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো তারপর শিনু চলে গেল স্কুলে, যেহেতু স্কুল আছে আজকে। আর আবারও কিন্তু চলে এসেছি আমি দুপুরে রান্না করতে। তো মেয়েদের এটাই কাজ যে মানে হাউসওয়াইফদের, সমস্ত মেয়েদের বলবো না, মানে রান্নাটা মাস্ট করতেই হবে। তো দেখুন চলে এসেছি আবারও রান্নাঘরে। আর এসেই কিন্তু এই যে মাছটা আমি মানে রেডি করে নিয়েছি ভাজার জন্য। আর এই মাছটা ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছিলাম, যেহেতু মানে ফ্রিজ একদম বরফ হয়ে যায়, তার জন্য মাছটা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এই যে এদিকে আমি পাবদা মাছ আর তেলাপিয়া মাছটা আমি রেখে দিয়ে
দিয়েছি। তেলাপিয়া মাছ, রুই মাছ সব মিক্সড করে রয়েছে, মানে বলে না একটা দুটো মাছ থাকলে সেগুলো না আরেকটার সঙ্গে মিলিয়ে দিই, তো সেটাই করেছি আর কি। তো এর মাঝে টুক করে একটা ডাব খেয়ে নিলাম, আর তারপর এই যে মাছগুলো না কিন্তু ভেজে নিচ্ছি। তো পাবদা মাছটা কী দিয়ে করব চলুন দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিলাম আদা, নিয়ে নিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে, আর একটুখানি দিয়ে দিলাম গোটা ধনে। তো এইবারে জলে মানে একটুখানি জল দিয়ে এটা বেশ ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন এখানে আমার মশলা কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর অপর দিকে কিন্তু আমার মাছগুলোও কিন্তু এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। তো এই যে এখানে একদম মানে কড়া করে বেশ ভেজে নিয়েছি পাবদা মাছগুলো না, আর এই একইভাবে আমি বাকি সবকটা মাছই কিন্তু ভেজে নেব। তো এই যে আর পাবদা মাছ না এই তেলে দিলে এত পরিমাণে ফুটতে থাকে কি আর বলবো, মানে একদম যেই দিয়েছি এত ছিটকে চারিদিকে তেল ছড়িয়ে গেছে, মানে অনেক ভিডিওতে দেখেছি যে ওপর থেকে নাকি একটুখানি তেল দিলে এতে করে আর মানে নুন হলুদ মাখানোর সময় যদি একটু তেল দেওয়া হয় এতে করে নাকি মাছটা ফোটে না, কিন্তু এটা দেখি একদমই আমার পক্ষে হয় না, কারণ আমি যতই তেল দিয়ে মাখি না কেন মাছ ঠিক ফুটবেই। তো যাই হোক দেখতেই পারলেন আমি এক এক করে সমস্ত মাছ ভেজে নিয়েছি, আর এইবার কড়াইতে বেশ অনেকটা তেল যেহেতু ছিল এই তেলের ভেতরে আমি আলুগুলো নাও ভেজে নিচ্ছি। তো এই আলু দিয়ে করব হচ্ছে গিয়ে পাবদা মাছ, তো সেই জন্য আলুটাকে বেশ সুন্দর করে একদম লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। যেহেতু কড়াইতে অনেকটা তেল রয়েছে তাই ভাবলাম যে যেসব ভাজাভাজির কাজ থাকে সেগুলো না আগেই কমপ্লিট করে নিই, এরপর ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। তো যেহেতু আরও তেল রয়েছে তাই ভাবলাম যে এক এক করে আমি বড়াগুলোও ভেজে নিই। তো এইটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের বড়া, আর এই চিংড়ি মাছের বড়ার রেসিপি কিন্তু আগে আমি শেয়ার করেছি। তো আপনারা যারা যারা দেখেননি অবশ্যই সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এদিকে মানে সেখান থেকে কিছুটা ব্যাটার ছিল, তো সেই ব্যাটারটা দিয়ে আমি আজকে এই যে চিংড়ি মাছগুলো মানে বড়াগুলো না ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে একদম ছোট ছোট চিংড়ি, মানে যেটাকে বলে ভুসো চিংড়ি, ওই চিংড়ির বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই চিংড়ির ভেতরে আর কিছুই না, শুধু একটুখানি আদা রসুন গ্রেট করে দেওয়া, তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি বেসন দিয়ে সব কিছু বেশ ভালো করে চটকে মেখে তারপর এই যে বড়ার শেপে এইগুলো না ভেজে নিতে হবে। এতে করেই এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এইবার কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি ফোড়নে। তো ফোড়নটা একটু চড়বড় করে উঠলে দিয়ে দিলাম এই যে কেটে রাখা বেগুনটা। তো ওই যে রুই মাছ আর তেলাপিয়া মাছটা রেখেছিলাম ওটা দিয়ে ভাবলাম যে এই বেগুনের তরকারিটা করে নিই। তো এইরকম করে বেগুনের তরকারি কে কে করেন আর কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো তারপর বেগুনগুলো না দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর এবার সমস্ত কিছু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আবার আপনারা চাইলে কিন্তু ঝোল ফুটিয়ে সেই ঝোলের ভেতরেও বেগুনটা দিতে পারেন। তো আমি সাধারণত এইভাবেই রান্না করি, মানে হালকা করে বেগুনটাকে একটু ভেজে নিই আর তারপর কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিই। তো জল খুব একটা দেওয়া যাবে না, কারণ বেগুন তো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য ঝোলটা কিন্তু একটু কম করেই দেব। তো ঝোল মোটামুটি দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তো ঝোলটা যখন বেশ সুন্দর করে ফুটে উঠলো তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। তো মাছ দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব, যাতে করে বেগুন মাছ সব কিছু বেশ ভালোভাবে রান্না হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে দু রকমের মাছ মোটামুটি আমি দিয়েছি, মানে দুটো ছিল রুই মাছ আর এক পিস ছিল তেলাপিয়া, সেটাও দিয়ে দিয়েছি। তো এখানে আমার বেগুনটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। তো এটা ছিল ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিলেও ভালো লাগে আর কাঁচা জিরে গুঁড়ো দিলেও ভালো লাগে। তো যাই হোক আমার ওই তরকারিটা হয়ে গেছে, তো এবার করব পাবদা মাছ। তার জন্য কড়াইতে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। তো তারপর দিয়ে দিলাম একটা ছোট্ট করে পেঁয়াজ কুচি, একটুখানি লবণ দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম সেই যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। তো এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর কোনো মশলাই মোটামুটি দেবো না, যেহেতু আদা জিরে কাঁচা লঙ্কা তারপরে শুকনো লঙ্কা আর একটুখানি ধনে সব কিছু আমি মানে বেটেই দিয়েছি, সেই জন্য আর কোনো বাটা মশলা কিন্তু দিচ্ছি না। তো মশলাটা একটুখানি কষানো হয়ে যেতে দিয়ে দিলাম কেটে ভেজে রাখা আলুটা আর একটা টমেটো। তো টমেটোটা দিলে না মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক এই সমস্ত কিছু এবারে কিন্তু কিছুটা সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটাও বেশ সুন্দর ভাজা হয়ে যায় আর একই সঙ্গে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো সমস্ত কিছু কষানো হয়ে যেতে এবারে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো ঝোলের জন্য পরিমাণ মতন জল এই যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু মানে একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব, যাতে করে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর তারপর এই যে ঢাকাটা খুলে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়ার পর খুব একটা সময় আর ফোটাবো না,
কারণ মাছ বেশিক্ষণ ফোটালে না আবার খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য মাছটা অল্প টাইম একটু ফুটিয়ে নেব, তার জন্য একদম শেষের দিকে দিলাম। এবার ঢাকা দিয়ে ধরুন ওই 5 থেকে 6 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, হয়তো বা তার থেকেও কম। তো তারপর এই যে ঢাকাটা খুলে নিচ্ছি, এখানে কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ো। না দিলেও হতো, মানে শুধু যদি একটু ধনেপাতা কুচি দিতাম তাও হতো কিন্তু। তো যাই হোক, আজকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। আর তারপর এই যে তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রান্নাগুলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এরই মাঝে আপনাদের দাদাভাই গিয়ে শিনুকে স্কুল থেকে নিয়ে এসছে। আর তারপর এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়েছি। তো এখানে যে আপনাদের দাদাভাইকে দিয়েছি পাবদা মাছের ঝোল, ওদিকে রয়েছে চিংড়ি মাছের বড়া আর মানে বেগুনের তরকারি আর কি। তো আজকের খাওয়াটা না আমরা বাইরে বসেই খাচ্ছিলাম। মানে এখন যেহেতু শীতকাল, আমরা মাঝে মাঝে কিন্তু এই যে বাইরে বসে খাওয়া দাওয়া করি, এতে করে দেখি মানে রোদ্রে বসে খেতে না বেশ দারুণ লাগে। চারিদিকে একদম ঝাঁ চকচকে রোদ, আর এই মানে ঠান্ডার ভেতরে বসে বসে এই রোদ্রে খেতে একদম মানে জমে যায় আর কি। তো মাঝে মাঝে এরকমটা খাচ্ছি, এতে করে দেখছি আমাদের মুডটাও বেশ ফ্রেশ হয়ে যাচ্ছে আর বেশ ভালোও লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এবার শিনুকে নিয়ে চলেছি টিউশনের দিকে। তো চলুন, টিউশন থেকে মানে যাওয়ার সময় ভাবলাম যে আমাদের এখানে যে ফুলগুলো না ফুটেছে সেগুলো না তো আপনাদের দেখানো হয়নি, তাই ভাবলাম যে একবার দেখিয়ে দিই। তো দেখুন চারিদিকে এখন যেহেতু শীতের সময়, সেই জন্য মানে সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে একদম ফুলের টব আর বেশ সুন্দর সুন্দর করে ফুল মানে ফুল গাছ লাগানো হয়েছে। আর সব ফুল গাছে দেখেছেন একদম জাঁকিয়ে ফুল ফুটেছে, মানে বাংলোটা এখন দেখতে কিন্তু দারুণ লাগে। চারিদিকে শুধু ফুল আর ফুল। তো এরপর আরও ফুল ফুটবে, আর বাগানে তো প্রচুর সবজি, সেটা তো আমি আপনাদের দেখিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।